অস্থিরতা কাটছেই না আরব আমিরাতের শ্রমবাজার নিয়ে দ্রুত সংকট সমাধানের আশা প্রতিমন্ত্রী। শ্রম আইন মেনে চলার পরামর্শ। সহিংসতার ঘটনায় সারা দেশে আটক ৯,০০০-এর বেশি, অনেকেই নিরপরাধী। সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা ৬ সমন্বয়কের। দ্রব্যমূল্যের চাপ মধ্যবিত্ত পরিবারে, সঞ্চয়পত্র ভাঙার হিড়িক। ঊর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপের বিকল্প পথ নেই বলছেন বিশেষজ্ঞরা। এবং চট্টগ্রামে এক মাসে ২ দফা বাড়ল চালের দাম, বস্তা প্রতি বেড়েছে প্রায় ৫০০ টাকা। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন ভোক্তারা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। সংযুক্ত আরব আমিরাতে শ্রমবাজার নিয়ে অস্থিরতা কাটছেই না। শ্রমিকদের ভাগ্য নিয়ে টানাপোড়েন চলছেই। চলতি বছর জুন পর্যন্ত আমিরাতে গেছেন ৪২,০০০-এর বেশি বাংলাদেশি। তবে শ্রম আইন ভঙ্গ করে কোটা নিয়ে বিক্ষোভ করায় আবারও সাময়িকভাবে শ্রমবাজার বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। দ্রুত এই সংকট কাটবে বলে মনে করছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো। তানজিদ ভুইয়া জানাচ্ছেন বিস্তারিত। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য বলছে, আরব আমিরাতে গত কয়েক বছরে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা বেড়েছে। ২০২১ সালে সংস্থাটির সনদ নিয়ে ২৯,০০০-এর বেশি বাংলাদেশি শ্রমিক আমিরাতে প্রবাসী হয়েছেন। ২০২২ সালে গেছেন ১,০১,৭৭৫ জন, আর চলতি বছরের জুন পর্যন্ত গেছেন ৪২,০০০-এরও বেশি। এরপর শিক্ষার্থীদের আন্দোলনের প্রভাব পড়ে সংযুক্ত আরব আমিরাতে। শ্রম আইন ভঙ্গ করে বিক্ষোভ করে বাংলাদেশি শ্রমিকরা। এ ঘটনার জেরে আপাতত বন্ধ আমিরাতের শ্রমবাজার। তবে বাংলাদেশের শ্রমবাজার বন্ধের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে। এদিকে প্রবাসীদের শ্রম আইন মেনেই দেশে দেশে কাজ করা উচিত বলে মনে করেন বায়রার সাবেক নেতারা। সংকট সমাধানে সরকার সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এক হয়ে কাজ করার তাগিদ দেন তারা। আমাদের যে দূতাবাস আছে সেই দূতাবাসের উচিত আমাদের যে কর্মীগুলো যায় তাদেরকে সম্পূর্ণভাবে জানিয়ে দেয়া যে ওই সংশ্লিষ্ট দেশের লেবার ডিপার্টমেন্টে যে ডিরেক্টিভসগুলো আছে সেগুলো কর্মীদেরকে জানাতে হবে। ধরো একটা ব্রিফিং দরকার যে এই জিনিসগুলো ওই সময় মিডল ইস্ট কান্ট্রিগুলোতে কখনোই অ্যালাউ করে না এবং এটা পছন্দ করে না। এটা করলেই কিন্তু একটা পেনাল্টি আছে, এতে পেনাল্টি সেই ওয়ার্কার উপরে আসবে। অ্যাট দ্য সেম টাইম এটা আলটিমেটলি আমাদের ইমেজটাকেও ধ্বংস করে দেবে। বহির্বিশ্বে সভা সমাবেশ করার যথাযথ আইন রয়েছে জানিয়ে জনশক্তি রপ্তানিতে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে জানান বায়রা মহাসচিব। তারা যাতে কাজের কোনো সমস্যা হয়, অন্য কোনো সমস্যা হয়, দূতাবাস আছে, অভিভাবক হিসাবে দূতাবাসকে জানালে দূতাবাস তুরন্ত পদক্ষেপ নেবে। আর এখানে যে ঘটনাটা ঘটেছে, যে পানিশমেন্টগুলো হয়েছে, এগুলো প্রবাসী ভাই হিসাবে আমাদের যতটুকু না কনসার্ন, একটা রাষ্ট্রের নাগরিক হিসাবে সরকার আরো বেশি সংবেদনশীল এইসব ব্যাপারে। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত সহ শ্রমবাজার ধ্বংস করতেই একটি মহল কাজ করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আজকে বাংলাদেশের উন্নয়নের সিংহভাগ আমাদের প্রবাসীদের অবদান। এই প্রবাসী শ্রমবাজার ধ্বংস করার লক্ষ্যেও কাজ করে যাচ্ছে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। শেখ হাসিনার নেতৃত্বে নতুন নতুন শ্রমবাজার তৈরি হচ্ছে, কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলেও জানান এই প্রতিমন্ত্রী। অনেক বাধা বিপত্তি আসছে, সেই বাধা বিপত্তি অতিক্রম করে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। কোটা বিরোধী আন্দোলন ঘিরে সহিংসতায় জড়িত অভিযোগে শনিবার পর্যন্ত ১১ দিনে ৯,০০০-এরও বেশি সন্দেহভাজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নাশকতার ৫ শতাধিক মামলায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদিকে এসব মামলায় অনেক নিরপরাধ মানুষও হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রেফতারকৃতদের স্বজনরা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে উকিল মুহুরি নিয়ে গ্রেপ্তার হওয়া স্বজনদের এই দীর্ঘ অপেক্ষা। কখন আসবে পুলিশের প্রিজন ভ্যান, দেখতে পাবেন প্রিয়জনের চেহারা।
পুলিশের ভ্যান আসার সঙ্গে সঙ্গেই খুঁজতে থাকেন স্বজনদের। তাদেরই একজন চাঁদপুরের জাহাঙ্গীর। ঢাকাতে এক বন্ধুর কাছে ৫০ টাকা নিতে আসেন চাঁদপুরের মুদি দোকানদার মাইনুদ্দিন। গেল ২১ জুলাই সাইনবোর্ড এলাকা থেকে ৮টা পর্যন্ত পরিবারের সাথে ফোনে কথা বলেন মাইনুদ্দিন। এরপর থেকে বন্ধ পাওয়া যায় তার ব্যবহৃত ফোনটি। বাড়িতে না আসায় ঢাকাতে এসে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছেন বড় ভাই জাহাঙ্গীর। পরে সিএমএম কোর্টের সামনে প্রিজন ভ্যানের দুই পাশেই খুঁজে বেড়ান ছোট ভাই মাইনুদ্দিনকে। ৮টা ১০-এ ওনারা ফোন দিয়েছে যে বাবা তুমি কই, বলছে যে আমি সাইনবোর্ড আছি, আসতে আছি। আবার 10 মিনিট পরে ফোন দিয়েছে, ফোন বন্ধ। আর ফোন বাজে না, ফোন বাজে ধরে না। রাজধানীর কোনো থানায় নিখোঁজের জিডি নেয় না বলে অভিযোগ করেন ফার্নিচার তৈরির কারিগর জাহাঙ্গীর। থানায় জিডি তো নেয় না, জিডি নেয় না কোনো থানা। ওনারা বলে যে চাঁদপুর করেন, চাঁদপুর থানায় করেন, চাঁদপুর থানায়ও জিডি নেয় না। কুরিয়ার সার্ভিসের গাড়ি চালক জুয়েল রানাকে বাড্ডা রাস্তা থেকে মদিনা ইলেকট্রনিক্সের কর্মচারী সৌরভ হোসেনকে তার দোকানের সামনে থেকে পুলিশ তুলে নিয়ে নাশকতার মামলা দিয়েছে বলেও অভিযোগ করেন স্বজনরা। গাড়ির চাবি ছিল, ড্রাইভিং লাইসেন্স ছিল, সব কিছু ছিল। তারপরও ধরে তাকে বাড্ডা থানায় ঢুকে নিয়ে গেছে। খেতে বের হওয়ার পরেই ওনারে আটক করে নিয়ে গেছে, আমরা নিজেরাও জানি না। সাভারের দিনমজুর আক্কাস আলীর ছেলে সাব্বির ফুটপাতে দোকানদারি করেন এবং মেয়ের জামাই আনিস মোল্লা কাজ করেন পোশাক কারখানায়। রাতের বেলায় পুলিশ তাদেরকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন স্বজনরা। অফিসের থেকে আইসা সে কাপড়টা খুলছে, খোলা মাত্রই মনে করেন 10 মিনিট পরে পুলিশ ঢুকে আমার ছেলের আর জামাইরে ধরে লয়ে আইছে। যারা দোষী করছে হ্যাঁ গো পিছনে আনুক, হ্যাঁ গো পাইতেছে না, কিন্তু ভালো ভালো মানুষটি লইতেছে। ঢাকা মহানগর পিপি আব্দুল্লাহ আবু জানান, বিএনপি জামাতের যারা নাশকতার সাথে জড়িত তাদেরকে কেবল পুলিশ গ্রেপ্তার করছে। মামলায় অনেকে গ্রেপ্তার হয়েছে। বিএনপি জামাতের অনেক যারা সন্ত্রাসী সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় কোনো নিরপরাধ ব্যক্তি গ্রেপ্তার হয়নি, কারণ পুলিশ যাদেরকে গ্রেপ্তার করছে সেটা তথ্যপত্রের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করছে, ভিডিও ফুটেজের মাধ্যমে তাদের গ্রেপ্তার করছে। নিরপরাধ কেউ গ্রেপ্তার হলে যাচাই বাছাই শেষে তাকে অব্যাহতি দেওয়া হবে বলেও জানান ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর। তবে অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া সহ মৃত্যুদণ্ড পর্যন্ত বিধান রয়েছে বলেও জানান সরকারি কৌশলী। মামলাগুলি হচ্ছে আমাদের স্পেশাল পাওয়ার একটা, সেগুলো যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড আছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। এরা হলেন নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। রোববার রাতে ডিবি কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় অন্য 5 সমন্বয়ক তার সঙ্গে ছিলেন। নাহিদ বলেন, কোটা সংস্কার আন্দোলন ও উদ্ভূত পরিস্থিতিতে অনেক হতাহতের ঘটনায় পাশাপাশি রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ ভাঙচুর হয়েছে। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারও দাবি করেন তিনি। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। দর্শক, রাজধানীর শ্যামলী এলাকায় আছেন সহকর্মী কাজী পাপ্পু। সরাসরি জানবো সেখানকার পরিস্থিতি। পাপ্পু, শ্যামলী এলাকার আজকের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আপনি? শ্যামলী এলাকায় সকাল থেকে যখন আমি এখানে এসেছি আসলে অতটা যানজট না দেখলেও কিন্তু শ্যামলী এলাকায় কিন্তু গাড়ির চাপ কিন্তু দেখেছি, যেহেতু কারফিউ শিথিল হলো আজকে আপনার সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। অফিস আদালত যেহেতু খোলা রয়েছে, তাই অফিস আদালতে যারা অফিসগামী যারা রয়েছে তারাই মূলত এখন রাজপথে রয়েছেন। কিন্তু যেহেতু অফিসগুলো সকাল 9টা থেকে খোলা, তাই অনেকে যে যখন সুযোগ পেয়েছে তখনই কিন্তু তারা অফিসের দিকে রওনা দিয়েছে, যার কারণে শ্যামলী এলাকা অন্ততপক্ষে যানজটের অবস্থাটা অনেকটা কমে গিয়েছে। মানে সেরকম যানজট আমরা দেখতে পারিনি। হয়তো যানজটের মূল কারণটা হলো যে অফিস আদালত যখন শুরু হয় মিরপুর 10 থেকে ওই রোডটা কিন্তু জ্যাম থাকে। কারণ হলো যে আপনারা জানেন যে আমরা মেট্রো রেলটি বন্ধ রয়েছে। মেট্রো রেল বন্ধ থাকার কারণে মিরপুর এলাকার যারা বাসী রয়েছেন তাদের আসলে
যাতায়াতটা খুব কষ্টদায়ক হয়ে গিয়েছে এবং তাদেরকে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে যেতে হচ্ছে, এবং যার কারণে ওই রোডটাতে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের একটা প্রেশার থাকে এবং সাধারণ যারা যাত্রী রয়েছেন তাদেরও একটা প্রেশার থাকে। তাই তারা দ্রুতই বারবার কিন্তু একটা কথাই বলছেন যে মেট্রো রেল যেটি রয়েছে সেটা কিন্তু দ্রুতই চালু করতে চাচ্ছে, চালু করার জন্য তারা বারবারই সরকারকে বলছে এবং পুরোপুরি পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে। গত বুধবার থেকেই আমরা দেখেছি রাজপথে প্রচুর মানুষ ছিল এবং আজকে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু মানুষ বেড়ে যাচ্ছে। তো পুরো পরিস্থিতি স্বাভাবিক। তো এই ছিল আমার কাছে সামনে থেকে সর্বশেষ। আরো আপনাকে ধন্যবাদ। দ্রব্যমূল্যের চাপে সঞ্চয় ভেঙে খাচ্ছেন সীমিত আয়ের মানুষ। সংসার চালাতে হিড়িক পড়েছে সঞ্চয়পত্র ভাঙার এমন অবস্থা ছিল আগেই, এর সাথে যুক্ত হয়েছে সাম্প্রতিক অস্থিরতা। ফলে ন্যূনতম সঞ্চয়হীন মানুষের অবস্থা আরও বেগতিক। এমন পরিস্থিতিতে অর্থনীতি ও সাধারণ মানুষকে বাঁচাতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপের বিকল্প পথ নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। রেজা খানের বিশেষ প্রতিবেদন। সাধারণ মানুষ তো বটেই, মূল্যস্ফীতি অর্থনীতির জন্য হয়ে উঠেছে আতঙ্কের। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সম্প্রতি প্রকাশিত তথ্য থেকে জানা যায়, গেল জুন মাসে দেশে গড় মূল্যস্ফীতির হার ছিল ৯.৭২%, আর মে মাসে ছিল ৯.৮৯%। ফলে অবর্ণনীয় কষ্টে আছেন নিম্ন ও সীমিত আয়ের মানুষ। আয় ব্যয়ের সঙ্গতি না থাকায় তিল তিল করে জমানো সঞ্চয় ভেঙে জীবনযাত্রা অব্যাহত রেখেছেন সীমিত আয়ের মানুষ। সংসার চালাতে তাই হিড়িক পড়েছে সঞ্চয়পত্র ভাঙার। জমানো সঞ্চয়পত্র ওই এফডিআর যেটি ছিল সব ভেঙে খাওয়ার শেষ। এখন প্রতি ঘরে ঘরে ঝগড়া বিবাদ লাগিয়ে আছে, কারণ নুন আনতে এখন ফান্তা পুরায়। বর্তমান বাজারে এখন খুব কষ্টে আছি, অসহায়ভাবে চলতেছি। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য মতে মে মাসে বিক্রি কম হয়েছে ৩,৬৫৩ কোটি টাকা, আর গেল অর্থ বছরের প্রথম ১১ মাসে নিট ঋণাত্মক বিক্রির পরিমাণ ছিল ১৭,৭৪২ কোটি টাকা। আমার আয় নাই, এখন ব্যালেন্স যে আছে কোথায় কোথায় কি আছে, ব্যাংকে আছে না এনজিওতে আছে, ওগুলি উঠে উঠে খাওয়ার চেষ্টা করতেছে। যাদের সঞ্চয় নাই তারা খুবই কষ্ট করতেছে। তারা মনে করেন দেখা গেল আত্মীয় স্বজনেতে চাইও কোনো কিছু পাচ্ছে না। সঞ্চয়পত্রে সুদের হার কমানোয় মানুষের উৎসাহ কমেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সঞ্চয়পত্রে সুদের হার না বাড়ালে অবস্থার পরিবর্তন হবে না বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। সুদ কমিয়ে দিয়েছে, লোক বিক্রি করে ফেলছে, এটা একটা কারণ। ব্যাংকে যাচ্ছে অথবা ট্রেজারি বিল আরেকটা, লোকজনের ইনফ্লেশনের ফলে আয়ের সে কমে গেছে এবং তার তো সঞ্চয় ভাঙাবে। এবং দুইটা কাজ, একটা সুদের হার বাড়াতে হবে, দ্বিতীয়ত মূল্যস্ফীতিটা কমাতে হবে। সঞ্চয়পত্র যুগোপযোগী না করার পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতির কারণে প্রায় ৬ লাখ কোটি টাকার বাজারে ধস নেমেছে। যারা নিম্ন আয়ের, নিম্ন মধ্যবিত্ত, যাদের ৫ লাখ ১০ লাখ টাকা সঞ্চয়পত্র ছিল, তারা ওটা ম্যাচিওর হওয়ার সাথে সাথে সেটাকে ভাঙিয়ে তাদের সাংসারিক খরচে ব্যয় করছে, সেটাও হচ্ছে। তো সব মিলিয়েই সঞ্চয়পত্র দ্রুত স্টক যেটা ছিল সেটা কমে আসতেছে। অর্থনীতি ও মানুষ বাঁচাতে নিত্যপণ্যের দাম কমানোর কোনো বিকল্প নেই বলেও মত দেন এই অর্থনীতিবিদ। সরকার এটাকে বাজার ভিত্তিক করে নাই, এটাকে ফিক্স করে রাখে, হঠাৎ করে কমিয়ে দেয়, হঠাৎ করে বাড়িয়ে দেয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। লিংক রাখতে হবে। চট্টগ্রামে চলতি মাসের শুরুতে চালের দাম বস্তা প্রতি ২ থেকে ২৫০ টাকা বেড়েছিল। এখন মাসের শেষ দিকে আরেক দফা বেড়েছে চালের দাম, বস্তা প্রতি ফের বেড়েছে ২০০ টাকা। ঊর্ধ্বগতির বাজারে এক মাসে চালের দাম ২ দফা বাড়ায় আরও চাপে পড়েছে ভোক্তারা। চট্টগ্রাম ব্যুরো থেকে আব্দুল হকের ক্যামেরায় সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। চলতি মাসের প্রথম সপ্তাহে গুটি সিদ্ধ ২৩০০ টাকা থেকে বেড়ে ২৫০০ টাকায় বিক্রি হয়েছিল। জিরাশাইল ৩২০০ টাকা থেকে বেড়ে ৩৪০০ টাকায় বিক্রি হচ্ছে। পাইজাম সিদ্ধ ২৬৫০ থেকে ২৭০০ টাকা থেকে বেড়ে এখন দ্বিতীয় ধাপে বেড়ে হয়েছে ২৯০০ টাকা। নূরজাহান গুটি ২৫০০ টাকা থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে ২৬৫০ টাকা দরে। মিনিকেট আতপ ২৯০০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৩০০০ টাকায়। পাইজাম আতপ মান বেঁধে ২৭০০ থেকে ২৮৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৯০০ টাকায়। নাজিরশাইল ৩৭০০ টাকা থেকে বেড়ে ৩৮০০ টাকায় বিক্রি হচ্ছে। কাটারি আতপ ৩২০০ টাকা থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে ৩৪০০ টাকায়।
চালের দাম এক মাসে 2 দফায় বৃদ্ধিতে আরও চাপে পড়েছেন নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন চলমান সংকটে শ্রমিক ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ, কারণ কারফিউ ও যানবাহন চলাচল বন্ধ থাকায় এই শ্রেণীর মানুষের অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। আমাদের তো দেওয়ালে ফিটটিকি গেছে, কোনো রকম কষ্ট বিষ্ট করে চলন লাগে, কিছু করার নাই। সরকার তো যে কোনো জিনিসের দাম বাড়তেছে, ঠিক আছে, সরকার এর কোনো তৎপরতা নিচ্ছে না। চালের মোকামে দাম বৃদ্ধি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় চালের দাম দ্বিতীয়বারের মতো বেড়েছে বলে জানায় পাহাড়তলী বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। এখন আমাদের তো একটা মানসিকতা আছে, দেশে যদি কোনো একটু যদি পরিবেশে কোনো একটু সমস্যার সৃষ্টি হয়, তখন আমরা চিনি যে খাদ্য কন্ট্রোল, খাদ্য মজুত করা, খাদ্যের দাম বাড়িয়ে যাবে। কোনো সংকট না থাকলেও চালের দাম বাড়ায় তদারকির ঘাটতিকেই দুষছে ক্যাব। আমরা মনে করি এখানে আসলে বাজার তদারকিটা জোরদার করা উচিত, খাদ্য বিভাগের লোকজনের তদারকি বাড়ানো উচিত। দাম স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে পর্যন্ত নজরদারি জরুরি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। বর্ষা মৌসুমে নওগাঁর বিল অঞ্চলে যাতায়াতের একমাত্র বাহন হয়ে ওঠে নৌকা। এ সময় জেলার গ্রামগঞ্জে হাট বাজারে বেড়ে যায় নৌকার কদর। অন্যান্য বছরের মতো এবারও মৌসুম ঘিরে নৌকা তৈরি ও মেরামতে ব্যস্ত সময় পার করছেন জেলার কাঠমিস্ত্রিরা। নওগাঁ থেকে হাবিবুর রহমানের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। বছরের আষাঢ় শ্রাবণ থেকে কার্তিক মাস পর্যন্ত বন্যা কবলিত থাকে নওগাঁ জেলার বেশিরভাগ অঞ্চল। এ সময় গ্রামাঞ্চলে যাতায়াতের একমাত্র বাহন হিসেবে বেড়ে যায় নৌকার কদর। নৌকা তৈরি ও মেরামতে তাই ব্যস্ত হয়ে পড়েছেন কারিগররা। তবে কাঠসহ নৌকা তৈরির সরঞ্জামের দাম বেড়ে যাওয়ায় এর উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে বলে জানান মিস্ত্রিরা। তৈরি করা পারিশ্রমিক ঠিকমতো পায় না, সমস্যা, ক্রেতারাও ঠিকমতো দাম দেয় কিনে না, এখনকার তো এই অবস্থা। তেমন একটা লাভজনক ব্যবসা হচ্ছে না এবছর, কাঠের দাম বেশি, চারিদিকে বর্ষায় ডুবে গেছে। আমরা নৌকা তৈরি করি, খুব সুন্দর সুদক্ষভাবে তৈরি করি। এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে নৌকা কেনা করেন। উপকরণের দাম ও মজুরি বেড়ে যাওয়ায় এবছর নৌকা তৈরিতে লাভ হচ্ছে না বলে জানান কারখানা মালিক ও ব্যাপারীরা। এখানকার নৌকা বানাবার কারিগরেরা নৌকা খুব ভালো নৌকা বানায়, দূর দূরান্ত লোকজন এসে নৌকা কিনে নিয়ে যায়। জেলা সমাজসেবা দপ্তরের মাধ্যমে নৌকা তৈরির কারিগরদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় বলে জানালেন এ কর্মকর্তা। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া আমাদের কোনো সুযোগ নাই, তবে যারা যদি আর্থিকভাবে অসচ্ছল থাকে তারা আমাদের বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ কমিটি কর্তৃক আমাদের জেলা সমাজ কল্যাণ কমিটি রয়েছে এখানে, সেই জেলা সমাজ কল্যাণ কমিটির মাধ্যমে তাদেরকে আমরা আর্থিকভাবে তাদের সহায়তা করতে পারি। আর্থিকভাবে অসচ্ছল কারিগরদের সরকারি সহায়তা দেওয়া হয় বলেও জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। শিপন, অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, স্বাগত। শুরুতেই আমরা দেখে নিব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো পত্রিকার। প্রথম আলো শিরোনাম করেছে, হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে সরকারের প্রচেষ্টা থাকবে বলেছেন প্রধানমন্ত্রী। 12 দিনে 18 জেলায় গ্রেপ্তার কমপক্ষে 253 শিক্ষার্থী। ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা 6 জন সমন্বয়কের। এবং নিহত 113 জন, কম বয়সী শিক্ষার্থী 45 জন। দৈনিক ইত্তেফাক, মোবাইলে সহিংসতার ছবি ভিডিও পেলেই গ্রেফতার। রাজধানীতে গতকাল পর্যন্ত 229 মামলায় 2764 জন গ্রেপ্তার। সাম্প্রতিক সহিংসতায় 147 জনের মৃত্যুর তথ্য পেয়েছি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। খুনিদের খুঁজে শাস্তি দেব বলেছেন প্রধানমন্ত্রী। সমকাল শিরোনাম করেছে, গ্রেপ্তার রিমান্ডে মানা হচ্ছে না উচ্চ আদালতের নির্দেশনা। কোটা আন্দোলনে ছদ্মবেশে ঢুকেছে জামায়াত শিবির, একথা প্রধানমন্ত্রী বলেছেন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, আসলে নিহত কত। ব্লক রেইডে আটক আরও সহস্রাধিক। রিমান্ড বাতিল 17 বছরের কিশোরের পাঠানো হয়েছে কিশোর উন্নয়ন কেন্দ্রে। সহিংসতায় নিহত 34 জনের পরিবারের পাশে প্রধানমন্ত্রী।
দৈনিক যুগান্তর, নিরাপত্তা হেফাজত নিয়ে প্রশ্ন, হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে শাস্তি দেওয়া হবে বলেছেন প্রধানমন্ত্রী, 10 দিন পর চালু মোবাইল ইন্টারনেট। দ্য ডেইলি স্টার, over 2 lakh accused in Dhaka city. Protest coordinators detention by DV unconstitutional. 70 pellets in 16-year-old student's body. জনাব শিপন, দেখছিলেন যে আমরা দেখেছিলাম যে আজকের পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলো, এবং যেখানে কয়েকটা বিষয় উঠে এসেছে প্রত্যেকটা হেডলাইনে। সেটি হচ্ছে যে প্রথমত হচ্ছে যে নিহতের সংখ্যা, প্লাস হচ্ছে আপনার এই যে সমন্বয়কদের কর্মসূচি প্রত্যাহার, এবং প্রধানমন্ত্রী যে খুনিদের শাস্তি দিবেন, এই বিষয়গুলো, বা প্রধানমন্ত্রী ইতিমধ্যেই হচ্ছে আপনার শহীদদের, যারা শহীদ হয়েছেন বা নিহত হয়েছেন, তাদের স্বজনদের সঙ্গে দেখা করেছেন। তো এই বিষয়টা নিয়ে যদি বিস্তারিত বলতেন। দেখেন, অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন, একটি একটি করে আমরা আলোচনা করতে পারি। প্রথমত হচ্ছে আপনি যেটি বললেন যে শিক্ষার্থীদের একটা অংশ, অর্থাৎ 6 জন সমন্বয়কারী, তারা ভিডিও বার্তার মাধ্যমে কর্মসূচি প্রত্যাহার করেছে, এবং সেটি হয়েছে ডিবি কার্যালয়ের ভেতর থেকে ধারণকৃত ভিডিও বার্তায়। এটি নিয়ে এক ধরনের বিতর্ক চলছে। আপনি জানেন যে কোঠা আন্দোলন একটা শান্তিপূর্ণ আন্দোলন, সেখান থেকে সহিংসতায় রূপ নিল, কিভাবে রূপ নিল, কাদের ইন্ধনের রূপ নিল, সেটা সরকার বিরোধী একটা আন্দোলনে পরিণত হলো, এবং সরকার পতনের মতো এক ধরনের অপচেষ্টা ছিল। এই বিষয়টি এখন আস্তে আস্তে করে বেরিয়ে আসছে। সুতরাং কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা এবং একটা অরাজকতা তৈরি করা এবং সবশেষে সরকার পতনের আন্দোলনে পরিণত করার একটি নীল নকশার বাস্তবায়ন, সেটি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল যদি না কারফিউ জারি হতো, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী মাঠে নামতো এবং সার্বিকভাবে সেই পরিস্থিতি কঠোর হস্তে দমন না করতো। আমরা অনেকবারই বলেছি যে শিক্ষার্থীদের আন্দোলন করার যৌক্তিক অধিকার রয়েছে, তাদের দাবি নিয়ে মাঠে নামার অধিকার রয়েছে, এবং সেটি একটি বিচারাধীন বিষয় ছিল। এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বলেছিলেন একটু ধৈর্য ধারণের জন্যে, আপিল বিভাগের রায়ের পর্যন্ত অপেক্ষা করার জন্য। আমরা বাস্তবে সেটি দেখিনি, আমরা একটি সহিংস রূপ দেখেছি এবং অসংখ্য প্রাণহানি হয়েছে। অনেকে বলছেন, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে একটি পরিসংখ্যানে বলেছেন 147 জনের নিহত হওয়ার খবর পেয়েছেন। আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি 200, 400, 500, অর্থাৎ মৃতের সংখ্যা নিয়েও কিন্তু এক ধরনের ধ্রুম জাল রয়েছে। সুস্পষ্ট কোনো তথ্য বা পরিসংখ্যান আমাদের কাছে নেই। তবে মৃতের সংখ্যা নিয়েও গুজব ছড়ানো হচ্ছে দেশে এবং দেশের বাইরে। সেই জায়গাগুলোতেও সরকার, বিশেষ করে সাইবার ট্রাইব্যুনাল এবং বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটি নিয়ে অনেক কথা হচ্ছে, সেখানে এক ধরনের গুজব যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই বিদেশি কূটনৈতিক মিশনগুলোকে জানিয়েছে যে গুজবের যে সংখ্যা, সেই সংখ্যাতে বিভ্রান্ত না হয়ে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেটি আসুন, নিজের চোখে দেখুন এবং তারপরে সেটি নিয়ে কথা বলুন। সুতরাং এক ধরনের কূটনৈতিক বা কূটচাল, সেটিও কিন্তু বিরোধী পক্ষ অব্যাহত রেখেছে। সবশেষে আমি বলবো যে শিক্ষার্থীরা, অর্থাৎ সমন্বয়কারীরা যে ভিডিও বার্তার মাধ্যমে জনগণকে জানালো যে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। আপনি দেখেন, রাষ্ট্রীয় স্থাপনাগুলো যেভাবে ধ্বংস করা হলো এবং যাত্রাবাড়িতে যেভাবে টোল প্লাজাকে ধ্বংস করা হলো, আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো, সেতু ভবনে যেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হলো, এবং মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে যেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হলো, মেট্রো রেলে যেভাবে ভাঙচুর করা হলো, এটি নিশ্চয়ই শিক্ষার্থীরা করেনি, এটিও আমি বিশ্বাস করি। তবে শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে, অথবা এই আন্দোলনকে চাল হিসেবে ব্যবহার করে বিএনপি জামাত জোট করেছে কিনা বা দুর্বৃত্তকারীরা করেছে কিনা, সেটি তদন্ত সাপেক্ষ বিষয়। আমরা সেটি নিয়ে এখনই মন্তব্য করতে চাই না। আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে তদন্ত করছে বলে বিশ্বাস রাখি, এবং যারা জড়িত, যারা রাষ্ট্রের ক্ষতি সাধন করেছে, জনগণের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে, ধ্বংসযজ্ঞের কারণ হয়ে দাঁড়িয়েছে, আমাদের শান্তি নষ্ট করেছে, তাদের অবশ্যই বিচার হবে, সেই প্রত্যাশা করি। সেই প্রত্যাশা আমরাও করি। জনাব শিপন, আরেকটা বিষয়টি একটু আপনার কাছে জানতে চাই
দৈনিক ইত্তেফাক একটি শিরোনাম করেছে, মোবাইলে সহিংসতার ছবি ভিডিও পেলেই গ্রেপ্তার। এবং রাজধানীতে গতকাল পর্যন্ত 229 জন, দেখুন 29টা মামলায় 2764 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এটি একটি খুবই আমলে নেয়ার মতো একটি বিষয় এবং আলোচনা করার মতো একটি বিষয় বলে আমি মনে করি। দেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু সুফল এবং কুফল রয়েছে। সুতরাং যেভাবে তথ্যের অবাধ প্রবাহ রয়েছে, সেই প্রবাহের অপব্যবহারেরও সুযোগ মানুষের হাতে হাতে, ঘরে ঘরে। সুতরাং একটি তথ্য বা বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচার বা গুজব ছড়ানোর মাধ্যম হিসেবেও সেরা অবস্থানে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। আপনি দেখবেন যে কারফিউ জারির সাথে সাথে মোবাইল নেটওয়ার্কের যে ধ্বংসযোগ্য হয়েছে বা সেখান থেকে যে ডাটা বিচ্ছিন্ন ছিলাম আমরা, অর্থাৎ আমরা অনলাইন দুনিয়া থেকে সারা বিশ্বের বাইরে ছিলাম। এটি আমাদের জন্য নাগরিক হিসেবে আমাদের যথেষ্ট কষ্ট হয়েছে, কারণ আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি ডিজিটাল জীবন যাপনের সঙ্গে। আমরা একেবারে এতটাই অভ্যস্ত, একটি বাচ্চাও দেখবেন যে গেমস খেলা ছাড়া এখন খেতে পারে না। হ্যাঁ, সুতরাং পড়াশোনা করাতে গেলেও দেখা যায় যে গেমস খেলার একটা প্রলোভন তাদেরকে দিতে হয়। আমরাও বাস্তব জীবনে আমরা ফেসবুক নির্ভর হয়ে গিয়েছি, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর হয়েছে। আমরা গণমাধ্যম কর্মী হিসেবেও কিন্তু তাই, ফেসবুক নির্ভর হয়ে গেছে, ব্যবসাও এবং সোশ্যাল মিডিয়া নির্ভর ব্যবসাও দিনকে দিন বিস্তৃতি লাভ করছে। আমরা ই কমার্সের কথা জানি। সুতরাং এই যে প্রাত্যহিক বাস্তবতা, সেই বাস্তবতা থেকে আমরা কিন্তু 11 দিন 10 দিন আমরা মোটামুটি বিচ্ছিন্ন ছিলাম বলা যায়। কিন্তু একটি বিষয়ে বলতে হবে, যদি সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বসাধারণের জন্য খোলা থাকতো তাহলে বাস্তবতাটা কি হতো? এই যে অপপ্রচারকারীরা, এই যে গুজবকারীরা, এই যে বিভ্রান্তিকর তথ্য জনগণের মধ্যে একে অন্যকে উস্কে দেওয়ার যে ব্যাপারটি ছিল, সেক্ষেত্রে সহিংসতা আরও বাড়ত বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে। একইভাবে যে ভিডিওগুলো যদি ছড়ানো হতো, বিক্ষোভকারী, মারামারি, সহিংসতা, সেটি নিশ্চয়ই আমাদের জন্য কল্যাণকর ছিল না। এটি আরও বিস্তৃতি লাভ করত এবং আমাদের কোমলমতি শিক্ষার্থীরা বিভ্রান্ত হতো, তারা বুঝে না বুঝে সহিংসতায় জড়াতো কিনা সেটিও যথেষ্ট সন্দেহের বিষয়। আমরা প্রত্যাশা করি খুব দ্রুতই আমাদের দেশ স্বাভাবিক হয়ে যাক, সেই প্রত্যাশা আমাদের সবসময়। অবশ্যই আমরা অবশ্যই প্রত্যাশা করি অনেক অনেক ধন্যবাদ স্বাভাবিক হয়ে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। অস্থিরতা কাটছেই না আরব আমিরাতের শ্রমবাজার নিয়ে, দ্রুত সংকট সমাধানের আশা প্রতিমন্ত্রী, শ্রম আইন মেনে চলার পরামর্শ। সহিংসতার ঘটনায় সারা দেশে আটক 9,000-এর বেশি, অনেকেই নিরপরাধী, সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা 6 সমন্বয়কের। দ্রব্যমূল্যের চাপ মধ্যবিত্ত পরিবারের, সঞ্চয়পত্র ভাঙার হিড়িক, ঊর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপের বিকল্প পথ নেই বলছেন বিশেষজ্ঞরা। এবং চট্টগ্রামে 1 মাসে 2 দফা বাড়ল চালের দাম, বস্তা প্রতি বেড়েছে প্রায় 500 টাকা, চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন ভোক্তারা। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য